নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। তোমাদের আমি কথা দিয়েছিলাম, তোমরা অনেকে আমাকে দীর্ঘদিন ধরে ইনস্টাতে ইনবক্সে তোমরা মেসেজ করে ভরিয়ে দিচ্ছ, দিদিভাই আমরা তোমার যেখানে থাকো সেই ভুতুড়ে ফ্যাক্টরিটা পুনরায় দেখতে চাই, একবার প্লিজ তুমি দেখাও। আজকে তোমাদের রিকোয়েস্ট আমি রেখেছি, পুরো আজকে যতটা পেরেছি আমি তোমাদের জন্য আজকে ভিডিও পুরো ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো করে দেখবে, আর যেখানে যেখানে আমি তোমাদেরকে হাত দিয়ে চিহ্নিত করছি সেখানে সেখানে কিছু না কিছু ঘটেছে, কিছু না কিছু দেখা গেছে। বিস্তারিত আমি তোমাদের সাথে পুরো শেয়ার করব, তোমরা ভালো করে দেখো। আর আরেকটা কথা বলবো, যারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করেছো সবাইকে বলবো একটা করে লাইক করো, অবশ্যই পাশে থেকো। আর প্রত্যেককে কিন্তু একটা করে লাইক করো, লাইক করতে একদম ভুলো না। আমি যেখানে থাকি আমার প্রাণটাকে আমি হাতে নিয়ে থাকি, শুধু আমি না, আমাদের এখানে যতগুলো পরিবার থাকে সবাই একটা ভয়ের মধ্যে আমরা থাকি, কিন্তু কিছু আমাদের করার নেই। আর এখানে এখানে আজকাল পরশু না, এটা বহু বছর ধরে এখানে ভুতুড়ে হয়ে রয়েছে। একটা সময় এখানে ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিটা বন্ধ হয়েও একটা কারণে, তোমাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করেছিলাম। একজন কর্মরত অবস্থায় রাতের বেলা সে চাপা পড়ে মারা যায়। এখানে বস্তা চাপা পড়ে মারা যায়, বস্তায় লোড ছিল প্রচুর মাল। সেটা পড়ার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হসপিটালে সে আর তার জীবন ফিরে পায়নি। হসপিটালে 3 দিন থাকার পর 4 দিনের দিন কিন্তু সে মারা যায়। আর তারই আত্মা এখনো পর্যন্ত অমাবস্যা, পূর্ণিমার, শনিবার, মঙ্গলবার কোনো যোগ থাকলে কিন্তু দেখা যায়। কিছুদিন আগে তোমাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম, যেটা কিন্তু আমি প্রথম দেখিনি, দেখেছিল আমার ছেলে। আমার ছেলে যখন আমি ভিডিও রেকর্ডিং করি এরকম সময় আমার ছেলে কিন্তু চলে যায় বাইরে। ও বাইরে গিয়ে ওর বন্ধুর সাথে কথা বলছিল। আর আরেকজন আজকে এক ভাই বলেছে যে তোমার ছেলে যদি ফোনে কথা বলে তাহলে ভিডিওটা কি করে করলো। আমি একটা কথা বলি, এত বোকা বোকা কথা তোমরা কেন বলো? আমার ছেলেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার আগে থাকতো ওর ইউটিউব চ্যানেল আছে, ওর 50,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। ও কিন্তু ওর বন্ধুদের সাথে ইউটিউবের বিষয়ে কিছু কথা বলছিল। আর আমার ফোন কিন্তু 3-3টে আইফোন ইউজ করে। ওর একটা ফোনে ও কথা বলছিল, একটা ফোন ঘরে ছিল, একটা ফোন ওর সাথেই ছিল। তো ও যখন বোঝে ওখানে কিছু একটা মুভমেন্ট করছে, ও যেহেতু কথা বলছিল তোমাদের দেখিয়েছি, ও তাকিয়েছিল কিন্তু ওই পরিত্যক্ত একটা কারখানা যেটা বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ওই দিকে কিন্তু তাকিয়েও কথা বলছিল। কথা বলতে বলতে ওখানে অন্ধকারের মধ্যেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু অন্ধকারটাও পরিষ্কার হয়ে যায়। তো ও যখন ওখানে দাঁড়িয়ে কথা বলছে, যেহেতু দূরে একটা লাইটের ব্যবস্থা আছে, ভিডিওতে দেখিয়েছি তোমাদের পুরো বিস্তারিত, ওই আবছা একটা আলো ওখানে এসে পড়ে। আর সেদিন ছিল শনিবার, আর সেদিন একাদশী পড়ে যায়, পরের দিন একাদশী ছিল, তার যোগটা আগের দিন পড়ে, মানে রোববার দিন ছিল একাদশী, আর তার যোগটা সন্ধে দিয়ে পড়ে গেছে। একাদশী ছিল, আমার ছেলে ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল যখন, ও কিন্তু দেখে ওখানে একটা কিছু মুভমেন্ট করছে। যদি বিশ্বাস না হয় আমি তোমাদের আবারও বলছি, ভিডিওটা আমার দেওয়া রয়েছে, সেই ভিডিওটা তোমরা যাও। অনেকেই তোমরা দেখতে পেরেছো, ওখানে কমেন্টস করেছো, অনেকে বলেছো কিছু দেখতে পারিনি। আমি আবারও বলবো, যারা দেখতে পাওনি তাদের জন্য, তোমরা যখন ওই ভিডিওটা ওয়াচ করবে তোমরা পুরো অন্ধকারে করো। আর যখন ফুটেজগুলো শেয়ার করছি খুব ভালো করে আমি চিহ্নিত করে দিয়েছি, একটা শ্যাডো ছোট মতো তোমরা দেখতে পারবে খুব ভালো করে। ওখানটা যখন দেখবে ফুটেজগুলো তখন কিন্তু ঘরে কোনো লাইট জ্বললে পুরো ফোকাসটাই আসবে না, পুরো ফোন অন্ধকার লাগবে। কারণ আমার ছেলে যখন পুরো জিনিসটা ফুটেজটা নেয় তখন কিন্তু আমাকে দেখায়, যখন প্রথম আমিও বুঝতে পারিনি, কারণ আমি ঘরে তখন, আমি তখন বললাম কই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না তো, একটা কাঠ দেখা যাচ্ছে শুধু, গাছের শুকনো ডাল। তো ছেলে বলল মা এখানে দেখো কিছু একটা মুভমেন্ট করছে। আমি তখন সাথে সাথে লাইটগুলো ঘরের অফ করি, পরিষ্কার দেখতে পারি। তোমাদের বলছি তোমরা লাইট অফ করে দেখো, আশা করি তোমরা দেখতে পারবে। আর যেই যেই জায়গাগুলো তোমাদেরকে আমি দেখাবো তার ঘটনাগুলো তোমাদের সাথে বিস্তারিত আমি একের পর এক শেয়ার করে যাব। আর দর্শক বন্ধু আমি বলে রাখি, তোমরা অনেকেই ভাবছো হয়তো যে ওই শ্যাডোটা, একজন আমাদের দাদা ভাই কমেন্টস করেছেন যে কি এডিটিংয়ে করা। আমি তোমাদেরকে বলবো যে এডিটিংয়ে হয়তো করা যায়, কিন্তু এখানে কোনো এডিটিংয়ের ব্যাপার নেই, কারণ এখানে সারা অঞ্চলের লোক জানে, এখানে এডিটিং করার কোনো ব্যাপার নেই। আর একজন শুধু নেগেটিভ কমেন্টস না, কেউ একজন ভালো কমেন্টসও করেছে।
উনি বলেছেন, আজকে উনি কমেন্টসে লিখেছেন, খুব ভালো লাগে এই কমেন্টসগুলো পড়ে, যে আমি বুঝি না ভালো কিছু করতে গেলে সেই জিনিসটা তোমাদের কাছে অনেকের খারাপ লাগে। উনি বলেছেন, ওনার কমেন্টস ধরেই আমি কথাটা বলছি, সেটা হচ্ছে দুটো চ্যানেলের উনি নাম করেছেন, যেই চ্যানেল দুটো ভৌতিক ঘটনায় রিলেট করে আর অনেক বড় চ্যানেল। তো আমি কিন্তু তাদের চ্যানেল মাঝে মাঝে কিন্তু সময় পেলে আমি সেই ঘটনাগুলো শুনি, আমার ভালো লাগে। উনি এই কথা বলেছেন যে শুধু কল রেকর্ডিং আর শুধু পডকাস্ট করে গল্প বলেন, কিন্তু আপনি যে সাহসের সাথে এই জায়গাটা তুলে ধরেছেন, এই যে শ্যাডোটা উনিও দেখেছেন, উনি বলেছেন এই যে শ্যাডোটা দেখা যাচ্ছে, এই শ্যাডোটা কোনো এডিটিং না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি রিয়েল জিনিসটা, যেই জায়গায় আপনি থাকেন ভুতুড়ে একটা, অনেক পুরনো একটার পর একটা, এখানে একটা কিন্তু না, এখানে চারখানা, সরি আমি তিনটে দেখাচ্ছি, এখানে চারখানা পুরনো ফ্যাক্টরি আছে, যেই ফ্যাক্টরিগুলো আমার বাবা মাও কিন্তু দেখেনি হতে, তার আগে থাকতে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর এইটুকুনি তো তোমরা মানুষ সবাই, এইটুকুনি তোমাদের কমন সেন্স আছে যে একটা বাড়ি যদি 1 বছর পড়ে থাকে, সেই বাড়িতেও কিন্তু ভূতে বাস করে। আর এখানে কিন্তু 100 বছরের ওপরে এক একটা ফ্যাক্টরি ওরকম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, যেখানে দিনের বেলায় ক্যামেরা করতে গেলে না, দিনের বেলা আমি দেখতে পারি ক্যামেরায় কিছু ফোকাসই নেয় না, পুরো ঘুটঘুটে অন্ধকার। এটা কি করে হয়? এটা কি করে হয়? তারপর এখানে যে এতগুলো ঘটনা ঘটে গেছে, শুধু আমরা প্রত্যক্ষদর্শী না, এখানে আরও বাড়ি আছে, তারাও কিন্তু এগুলো দেখেছে। সকালবেলা ঘুরতে যাবে, সামনে এক কাকিমা থাকে, সকালবেলা ঘুরতে যাবে তারা, সকালবেলা 4টের সময় উঠে বাড়িতে ফ্রেশ হচ্ছে, দেখছে কেউ একজন সাদা মতো, যার নিচেটা কিছু নেই, শুধু পেট থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, তার পেছন সাইডটা পুরো ধবধবে সাদা, সে হাওয়ায় ভেসে 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 চলে গেল সেই যে বড় গাছটা। যেই গাছটা তোমরা দেখছো, সেই বড় গাছটার ওখানে গিয়ে মিশে গেল। তারাও কি মিথ্যা কথা বলছে? এই গাছগুলো হঠাৎ করে, এত বছর পুরনো, ওই যে যেই বট গাছটা তোমাদের দেখাচ্ছি, সেই গাছটা প্রায় প্রায় 150 বছরের কাছাকাছি, তারও অধিক হবে, সেই গাছটা হঠাৎ করে কাটিয়ে দিল। এমনকি পুরো এখানে আরও গাছ ছিল, তোমরা যদি আগে আমার ভিডিওগুলো দেখে থাকো, আমি আগেও তোমাদের রাতের বেলা সরাসরি লাইভ করে দেখিয়েছি। রাতের বেলা 11টার সময় আমি পুরো মানে মিল তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। এতটা সাহস নিজের বুকে নিয়ে একটা মেয়ে হয়ে তোমাদের জন্য এইটুকুনি করি, তোমরা তারপরে যে নেগেটিভ কমেন্টস কি করে করো আমি বুঝি না। দেখো, আজকে এই জায়গাটায় আমি তোমাদের ডাকতে পারি, তোমাদেরকে আমি বলতে পারি তোমরা এখানে আসো, তোমরা এসে দেখো, তোমরা নিজের চোখে দেখছো, ভিডিওতে দেখছো, তাই তোমরা ভয় পাচ্ছ। সরাসরি যখন এখানে এসে দেখবে, তখন তোমাদের কিরকম অনুভূতি হবে তোমরা ধারণা করো। এখানে থাকি, আর এখন তোমাদের সাথে যে ঘটনা আমি শেয়ার করছি, আমার বাড়িতে আমার শুধু ছোট্ট ডগিটা আর আমি রয়েছি, বাড়িতে কেউ নেই। এখানে কত রকমের শব্দ শোনা যায় তোমরা জানো? তোমরা ধারণা করতে পারবে না, এখানে এত শব্দ শোনা যায়। বাড়িতে কেউ নেই, কেউ এখানে আসছে না, এইদিকে কেউ আসছে না, কিন্তু মনে হচ্ছে হঠাৎ হঠাৎ যে কেউ হেঁটে আসছে। হ্যাঁ, যখন এরকম শব্দ হবে তুমি ভাববে সত্যিই তো মনে হয় কেউ গেটের সামনে এসছে। যখন গেটটা খুলে বাইরে যাবে, তখন দেখবে কেউ কিন্তু নেই। প্রায়শই এখানে এরকম হয়, পায়ের নুপুরের শব্দ শোনা যায়, পায়ের নুপুরে ছুম ছুম করে শব্দ, মনে হেঁটে হেঁটে আমাদের বাড়ির দিকে আসছে, কিন্তু বেরিয়ে দেখি কেউ নেই। আরও একটা ঘটনা তোমাদের সাথে বলছি, আমি না ভয় পাই না, সত্যি কথা বলছি, আমি ভয় পাই না। আমি জানি ওদের কোনো ক্ষতি না করলে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ওদের কোনো ক্ষতি আমরা করি না, কিন্তু ওরা আমাদের ভয় দেখায়, জানি না কেন। আর ভয় পাওয়া মানে, তুমি যদি ভয় পাও, তোমার শরীরে এনার্জি ওরা টেনে ওরা আরও পাওয়ারফুল হয়। এটা হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। অ্যাকচুয়ালি যে আত্মা থাকে, আত্মা মানুষকে তার অস্তিত্ব কেন বোঝায়, আত্মা কেন বোঝায় তার অস্তিত্বকে, কেন আত্মা ভয় দেখায়। একটা জিনিস ভাবো তো, তুমি একটা স্থানে গেছো, ওখানে অনেক আগে থেকেই ভৌতিক জায়গাটা আমরা কেউ জানি না, কোনো মাঠে ঘাটে কোনো জায়গায় আমরা গেছি, কোনো জায়গায়, যে কোনো জায়গা হতে পারে,
আমরা গেছি, কিন্তু ওখানে আমাদের আগে থাকতো, অনেক আগে পুরনো, ওখানে কোনো অস্তিত্ব আছে, কোনো আত্মা বাস করে। সেই আত্মা তোমাকে চেনে না, তুমি তাকে চেনো না। তাহলে সেই আত্মা তোমাকে কেন ভয় দেখাচ্ছে, কেন সে তোমাকে দৃষ্টি দিচ্ছে, কেন তোমার বাড়িতে পেছনে পেছনে চলে আসছে? কারণ জানো, কারণ হচ্ছে এটা, তুমি যত ভয় পাবে, আত্মাদেরকে তুমি যত ভয় পাবে, তত তোমার ওই ভয় পাওয়াতে তারা তোমার শরীর থেকে পজিটিভ যে ভাইবসটা আছে ওরা সেটা নেয়, ওরা নিয়ে আরো পাওয়ারফুল হয়, শক্তিশালী হয়, যার জন্য আত্মারা মানুষকে ভয় দেখায়। একটা জিনিস বলি, দেখবে যারা ভয় পায় না, এই যে যারা প্যারানর্মাল রিসার্চ করে এসব ভূত প্রেত নিয়ে, এরকম যেরকম আমি নিজেকে নিজেই বলছি, আমি আমি কিন্তু ভয় পাই না, সত্যি কথা বলছি। হ্যাঁ, এবার কি বলতো, অনেক সময় মানুষ তো বুকের মধ্যে কোথাও গিয়ে একটা ভয় জমাট বাঁধে, যেটা উপর থেকে সাহসী দেখাতে হয়, আমি দেখাই, কিন্তু দেখালে কি হবে, তো ওই জায়গাটা দিয়ে আমি কাটিয়ে চলে আসলাম, কিন্তু ওই যে বুকের মতো ভয়টা জমাট বেঁধে আছে, তার জন্য কি হয় বলতো, শরীর খারাপ হয়, তার জন্য আমাদের শরীর খারাপ হয়। এটাই হচ্ছে বাস্তব। যদি তুমি ভূত প্রেত এইসব জিনিস ধরো রয়েছে, তুমি তার অস্তিত্ব বুঝতে পারছো, ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সাথে সাথে যাচ্ছে, তুমি বুঝছো, কিন্তু তারপরেও তুমি তাকে বুঝতে দিচ্ছ না যে তুমি ভয় পেয়েছো, দেখবে তোমার সাথে কিন্তু কোনো কিছু হবে না, সে কিন্তু তার রাস্তায় চলে যাবে। তুমি যদি এবার ভাবো যে আমার সাথে কিছু আছে, আমি পেছনে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি, ভয় একটা জুজু হয়ে রয়েছি, একটা আতঙ্ক, একটা কৌতূহল নিজের মধ্যে ভাব হয়, এই জিনিসগুলো যদি ফিল করো, তোমাকেও হাবি করবে, তোমাকেও হাবি করবে। যদি তুমি ভাবো এই চল, যে আছিস আছিস, আমি বিন্দাস, আমি কাউকে ভয় পাই না, হ্যাঁ, তা বলে বলে চ্যালেঞ্জ করতে বলছি না কখনোই। যদি তুমি মনে মনে এই জিনিসটা ভাবো, তাহলে ভাবতে ভাবতে তোমার একটা সাহস আসবে, দেখবে সেই সাহসের চোটে সে আর তোমার দিকে আসে না, সে ব্যাক করে আবার তার জায়গায় চলে যাবে। বোঝাতে পারলাম? আত্মা জিনিস থাকে, আত্মা বলো জিন বলো থাকে, কিন্তু তাকে ভয় পেলে চলবে না। একটা জিনিস ভাবো তো, এত মদ মাতাল রাস্তায় তো সারা রাত ঘুরে বেড়ায়, এত মদ মাতাল রয়েছে, রাতের বেলা হুঁশই থাকে না, শ্মশানে পড়ে রয়েছে, না কবরস্থানে, না রেল লাইনের ধারে, প্রায়শই আমরা রেল লাইনের ধারে দেখি মাতালরা পড়ে থাকে, মাল খেয়ে একদম টাল হয়ে গেছে পড়ে রয়েছে, তাদের কখনো ভূতে ধরে শুনেছো? কখনো ভূতে ধরেছে? তাদের ভূতে ধরবে না, কেন বলো তো? অ্যালকোহলের যে একটা দুর্গন্ধ, সেইটা ওরা সহ্য করতে পারে না। যদি ওরকম জায়গায় যদি ফেসে যাও, যদি কোনো সময় তোমরা যদি ওখানে ইউরিনটা বের করতে পারো, বাথরুম করে যদি সেটা গায়ে ছেটাতে পারো, যে কোনো কবরস্থান বলো, যে কোনো ভৌতিক জায়গা, বুঝতে পারছো যেখানে তুমি আটকে গেছো, এখান থেকে কোনো মতে রিলিফ হতে পারবে না, বেরোতে পারছো না, একটাই উপায়, গায়ে যদি তোমার বাথরুমটা ছিটিয়ে নিতে পারো না, ওরা তোমার ধারে কাছে আসবে না, ওরা খুব ঘৃণা পায়, খুব ঘৃণা পায়, বাথরুম ইউরিনের যে দুর্গন্ধটা সেটা ওরা ঘৃণা পায়, ওরা সরে যায়। বুঝাতে পারলাম? এবার চলো তোমাদের ফুটেজটা ভালো করে দেখাই।
যে তোমাদেরকে জাস্ট আমি যেই জায়গাটা হাত দিয়ে দেখালাম, এই যে পরিত্যক্ত কারখানা, এই কারখানাটার মধ্যে কত ইতিহাস আছে তোমরা মানে শুনলে ধারণা করতে পারবে না। এই কারখানায় এত ইতিহাস আছে। আজকে তোমাদের আমি দুটো কথা বলবো এখানে। প্রথম কথা হচ্ছে, এই যে কারখানার সামনে একটি ছেলে, এটা আজ থেকে 7-8 বছর আগে শীতের সময় ছিল, ঠান্ডাকাল। আমার বাবার যেহেতু ওই বাইরে রাস্তার দিকে একটা দোকান আছে, আমাদের নিজেদেরই জায়গা, তো আমার বাবা ওখানে দোকান খুলে বসে রয়েছে। শীতের সময় লোকজন খুবই কম, বাবা আর একজন বাইরে চেয়ারে বসে রয়েছে, ঠান্ডা পড়েছে। একটি ছেলে বাইক নিয়ে আসতে বাবার কাছ দিয়ে সিগারেট কিনে ও সিগারেটটা দোকান থেকে ধরায়, আমার বাবার দোকান থেকে ধরিয়ে নিয়ে কথা বলতে বলতে ও ভেতর দিকে আসে। তা আমার বাবা তখন বলে, এ ভাই কোথায় যাচ্ছ ভেতরে? তো ছেলেটা বলল যে একটু ফোনে কথা বলছি। ওর ফোনে কথা বলছিল আর সিগারেটটা খাচ্ছিল। ও আসতে ওখানে ও ঘুরতে ঘুরতে, এবার বাবা তো বাইরের দিকে দোকান, বাবা কি জানে ও কি করছে, ও ওই গেটটার কাছে গিয়ে, ঠিক যেখানে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গেটটা, এই গেটের সামনে ও গিয়ে বাথরুম করে। তখন 8:30 পৌনে 9টা বাজে, বাথরুম করে। বাবা তখন দোকানটা বন্ধ করছে। একজন ছিল বাইরে বসে চেয়ারে, সে চলে যায়। বাবা বললো না, লোকজন নেই, ঠান্ডা, বন্ধ করে চলে যায়। বেশ ঠান্ডা পড়েছে, এখন তো ঠান্ডা সেরকম পড়ে না, 7-8 বছর আগে বেশ ঠান্ডা পড়তো। ছেলেটা বাবার কাছে দৌড়ে এসছে, বলছে কাকু কাকু কাকু, আমি না খুব ভয় পেয়েছি কাকু, আপনি দোকান বন্ধ করছেন? বাবা বলছে হ্যাঁ, কি হয়েছে, ভয় পেয়েছো? তখন বাবাকে বলছে, কাকু আমি কি বলবো কাকু, ওখানে আমি বাথরুম করছিলাম, আমাকে না কে চড় মারলো। শুনলে হয়তো তোমাদের হাস্যকর লাগবে, কোনো বানানো গল্প না এগুলো। বাবা বলছে চড় মারলো, কোথায় বাথরুম করছিলে? বাবার সাথে সাথে দোকান বন্ধ করে বেরিয়ে আসে। বাবা বলছে কোথায় বাথরুম করছিলে? তখন বাবার হাত ধরে, আর তখন না এই ভিতরে লাইটগুলো ছিল না, তোমাদের আগে দেখিয়েছি তো, লাইটের ব্যবস্থা কেন আমি করেছি। হ্যাঁ, তোমাদের সোনা দিদি ভাইয়ের অনেক মানে বন্ধু বান্ধব আছে যারা একটা ভালো জায়গায় রয়েছে, তাদের সাথে কথা হয়, কাজ করাই তাদের দিয়ে অনেক রকম ভাবে। আমি কাউকে ভয় পাই না, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ভূত প্রেত নিয়ে বলছি না, আমি মানুষজনের কথা নিয়েই বলছি। আমি কাউকে ভয় পাই না। আমি মনে করি যদি তুমি সৎ পথে থেকে সৎ আওয়াজ তোলো, সেটা তোমাকে কেউ চাপা দিতে পারবে না। আমি এখানে বলে বলে এতগুলো বাড়ি, এতগুলো মেম্বার, কারোর হেলদোল নেই। আমি বলেছি সবাইকে, বলে 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 মিউনিসিপ্যালিটিতে আমার এক বন্ধু আছে, তার সাথে যোগাযোগ করে তারপর সে এসে দেখে যায় সন্ধেবেলা। বলছে বাবা শোনা, তোমরা থাকো কি করে? আমি বললাম হ্যাঁ, অনেকবার বলেছি, কোনো জায়গায় কিছু হয়নি, যদি তুমি ব্যবস্থা করে দিতে পারো, যদি 50-100 লাগে আমি দেবো। বললো না না, এটা তো আমাদের দায়িত্ব, আমাদের কাছে কেউ খবরই দেয়নি তোমাদের ভেতরে এত লোক থাকে। সে 3 দিনের মধ্যে লাইট দিয়ে গেছে 2খানা, তাও আবার কি পোস্ট বসিয়ে, ভাবো। তো তারপরে তো সবাই খুব আনন্দ করছে। আগে তো কেউ আনন্দ করে না, একজন আওয়াজ তোলে তারপরে সবাই সেটা উপভোগ করে। যাই হোক, ওই কথা প্রসঙ্গ পরে যাব, সব জায়গায় একই অবস্থা, কি আর বলবো। তারপর ওখানে ছেলেটা যখন বাবাকে আনে, তখন আমার বাবা বলছে, এ ভাই তুমি এখানে গেটের সামনে মরতে কেন বাথরুম করেছো? এই গেটের সামনে অন্ধকার ঘুটঘুট করছে, আর তোমার বাথরুম করার জায়গা পাওনি? ওইদিকে তো বাথরুম করার জায়গা রয়েছে, রাস্তার সাইডে একটা মানে জেন্টস বাথরুম আছে, বাজার তো এখানে, বাজারে সবাই আসা যাওয়া করে, বাথরুম আছে। বুঝে তুমি এখানে বাথরুম করেছো কেন? বলছে কাকু আমি তো জানি না, আমাকে কাকু কি একটা খুব জোরে চড় মেরেছে কাকু। তো বাবা বলছে দেখি তুমি লাইটে এসো। তারপর বাবা যখন দোকানের ভিতর ছেলেটাকে নিয়ে যায়, দেখে এইখানে 3টে আঙুল, 3টে আঙুলের পুরো এরকম, ছেলেটা কালো। বাবা বলছে ছেলেটার গায়ের রং কালো, মুখটা লম্বা করে এটা, তো ছেলেটার পুরো এই গালের এখানটা 3টে আঙুলের ছাপ, পুরো ওইটুকুনি সময়ের মধ্যে আঙুলের ছাপটা পরিষ্কার মানে ফুটে উঠেছে। কে মারলো ছেলেটাকে ওখানে? সেই ছেলেটা প্রায় 15 থেকে 16 দিন পর একদিন আসে বাবার কাছে। আমরা এই কথাটা এখানে সবার সাথে আলোচনা করেছি, সবাই তো মোটামুটি জানে। বলছে বাবা কি ভয়, তোমরা কি করে থাকো এখানে? আশেপাশের লোক না, ভিতরে আসে না কেউ, দিনে দুপুরে ঢোকে না, বলে যাবো না, ভয় লাগে। এবার ছেলেটা আসে, এসে তখন আমার বাবাকে বলে যে কাকু মনে আছে আমি এসেছিলাম, এরকম চড় মেরেছিল? তখন আমার বাবা বললো হ্যাঁ হ্যাঁ তুমি ছিলে না? বললো হ্যাঁ কাকু, আমি বাড়ি যাওয়ার পর প্রচন্ড জ্বর, আর চোখ লাল হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, জ্বর ছাড়তো, চোখ পরিষ্কার হয়ে যেত, মানে নর্মাল। আর যখনই গায়ে জ্বর আসতো, ঠিক সন্ধেবেলা জ্বর আসতো, আর কাঁপুনি দিয়ে, মানে যদি 10টা কম্বল এনে দিয়ে দাও গায়ে, সেই জ্বর ছাড়তো না। সেই ডাক্তার দেখিয়ে 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 যখন কিছু হয়নি, তখন তার মাকে বলে
যে মা আমি এরকম এক জায়গায় বাথরুম করেছিলাম, পুরোনো একটা কারখানা ছিল জানি না, ওখানে আমাকে এরকম চর মেরেছিল। তারপর তার মা তাকে নিয়ে যায় মসজিদে কি মাজারে, নিয়ে গিয়ে তাকে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করিয়ে মাদুলি কবচ দিয়ে ছেলেটা সুস্থ হয়। বুঝতে পারছো? আমরা কতবার দেখেছি জানো, আমরা কতবার রাস্তা দিয়ে আসছি একা, এই ধরো আমি ঘটনা তোমার সাথে রেকর্ড করছি, ঘটনাটা করার পর আমি একটু বাইরে বেরোবো, আমার দরকার আছে, তো আমি একাই যাব, বাড়িতে কেউ নেই, আবার একাই আমি ফিরবো বাড়ি, পুরো অন্ধকার ঘুটঘুট করছে, শুধু দুটো লাইট, আর এখানে যা জঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ, এই জঙ্গলে আর এই অন্ধকারে ওই লাইটের আলো কিছু ফোকাস করে না, কারণ এরিয়াটা অনেক বড়, অনেক বড়। একাই যাব একাই আসবো, অনেক সময় বুঝতে পারি সাথে সাথে কেউ যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারি যে আমি ওখানে একা নেই। আমি ফোনটাকে নিয়ে একা একা ফোনটাকে টর্চটা জ্বালাই, ফোনের টর্চটা জ্বালিয়ে ফোনটাকে ঘাঁটতে ঘাঁটতে যাই। আমি ওকে বোঝাই যে আমি ব্যস্ত, তোকে দেখার মতো এখন আমার সময় নেই, কিন্তু আমি পুরো ফিল করতে পারি যে আমার পাশে যাচ্ছে, পুরো ফিল করতে পারি। অনেকে তোমরা বলো না দিদি ভাই তোমরা কি করে থাকো, কি করে থাকো, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ভাই, কি করবো বলো তো, কি করবো বলো তো, আজকে ছোট থেকে এখানে আছি, ছোটবেলায় অনেক কিছু এখানে শুনেছি, অনেক কিছু। আর একটা ঘটনা বলি, তোমাদের যে কলটা দেখালাম, দেখো কলটা, দেখলে কলটা, এই কলটার কাছে, এই কলটার কাছে লকডাউনের সময় এই কলটার কাছে একজন অচেনা ব্যক্তি, জানি না, তারা রোডের কাজ করতে এসেছিল। আর ওই যে ফ্যাক্টরিটা দেখালাম পুরো একদম ঘুটঘুটে অন্ধকার জঙ্গল হয়ে গেছে, ওই ফ্যাক্টরিটায় ওরা থাকতো, ওই ফ্যাক্টরিটার ভিতর থাকতো, কাজ করতে এসেছিল। সে মানে অনেক দিন ধরে যাদের সাথে কাজ করছিল তাদেরকে বলছে যে জানিস তো এখানে না কিছু আছে, তো তারা বলছে আমরাও বুঝতে পারি, কিন্তু আমরা তো কাজ করতে এসেছি, কতদিন থাকবো, মাসখানিক থাকবো চলে যাব, সবাই একসাথে সাথে থাকবো, কিছু হবে না। সবাই বুঝতে পারতো, সবাই 2 দিন 3 দিন কাজ করে না পালিয়ে যেত, টাকা নিত না। যখন আমার বাবা বলতো কি হলো, বাবার দোকান দিয়ে জিনিস খেতো, চাটা, বাবা বলতো কি হলো, ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ ভাই, না কাকু বাড়িতে ধান চাষ করব, গ্রাম থেকে আসতো তো সব মুর্শিদাবাদ বহরমপুর ও সব মেদিনীপুর, বলতো মাঠে চাষ করব, দরকার নেই আমাদের এখানে কাজ করার, মাঠে চাষ করে খাবো, জুতো সেলাই করবো কাকু, এখানে থাকবো না। বিশ্বাস করো তারা এরকম করে রাতারাতি চলে যেত জানো। সেই যে বয়স্ক লোকটার কথা বলছি, সে বয়স্ক ছিল, মোটামুটি 52-53 বছর বয়স, সে রাতের বেলা একজনকে বলছে যে জানিস তো আমি না খুব ভয় পেয়েছি, ওই কল পারে রাতের বেলা, আমাদের ওখানে সারাক্ষণ জল পড়ে, রাতের বেলা ওই কলটা দিয়ে ঠিক ঠিক করে জল পড়ে, বলছি জানিস রাতের বেলা এরকম থালা ধুতে গেছি, ওরা রাতের বেলা খাওয়া দাওয়া করে নিজেদের থালা নিজেরা ধুয়ে ফুয়ে রেখে দেয়, বলছে থালা ধুতে গেছি তো ওখানে না জানিস তো ওই যে কিছু দেখলাম, কোনখানটা বলো তো, সামনে যে জানলাটা তোমাদের দেখালাম, যে জানলাটা রয়েছে ওখানে আমিও দেখেছি, তো ওই বয়স্ক লোকটা বলেছে, তো ওরা আবার ব্যঙ্গ করেছে, যে আসলে বিশ্বাস করে না, যে দেখেনি, যে কিছু ফিল করতে পারছে না, নতুন এসছে, সে আবার বলছে হ্যাঁ তুমি বয়স হয়ে গেছে, কি হাওয়া ফাওয়া দিয়েছে, কি তুমি ওইসব দেখেছো, বলছে না না ওই ঘরটার মধ্যে না কেউ একটা ছিল সাদা মতো, আমাকে দেখছিল, আমি তাকাতেই না ফস করে সরে গেছে। আর সেম জিনিস আমার সাথে হয়েছে, বিশ্বাস করো। আমি একদিন ওখান থেকে আসছি বাড়ি, আমি না কোনো দিকে তাকাই না, কারণ আমরা তো জানি এখানটা খারাপ জায়গা, তাকাই না, ওখান থেকে আসছি, তোমাদের লাইভেও বলছিলাম এই ঘটনাটা, আস্তে আস্তে জানলাটা খোলা তো কিরকম যেন ওখানটা একটা হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা না ঘুরছে, বেশ ভালো লাগছে, আমি কি মন গেছে জানি না, একটা না আকর্ষণ করলো, আমি এরকম তাকিয়েছি, সেকেন্ডের মধ্যে সাদা একটা শ্যাডো ছিল, যার চোখ কান নাক মুখ কিচ্ছু নেই, পুরো সাদা, তাকাতে তাকাতে সরে গেল, মানে সাথে সাথে সে ভ্যানিশ, ওখান থেকে ভ্যানিশ বলতে কি সে ওইদিকে সরে গেল, মানে ওর ভিতরেই আছে, সে জানলা দিয়ে সরে গেল। আমি দেখলাম আমার মতো আমি আসলাম, এসে বাবাকে বললাম বাবা জানো ওই কলের সামনে যে জানলাটা রয়েছে, ওই জানলার সামনে এরকম একজনকে দাঁড়াতে দেখলাম, ছিল, আমাকে দেখে সরে গেল। বাবা বলে এইদিকে ওইদিকে কেন তাকাস, আমাদের এখানে এরকম ক্যাজুয়াল হয়ে গেছে, বাবা বলছে কেন তাকাস এইদিকে ওইদিকে, নিজের মতো যাবি নিজের মতো আসবি, বুঝতে পারছো? তাহলে কি বলবে তোমরা, কি বলবে?
আর আমার এই সাহস আগে ছিল না। আমার সাহস হয়েছে আমার ভূতের বাড়ি দিয়ে। তোমরা অনেকেই জানো আমার বারাসাত দত্তপুকুরে নিজের বাড়ি ছিল, যেই বাড়িতে আমি ভূতের সাথে কথা বলে এসেছি। ভাই ভাই বোন তোমরা অনেকে খিল্লি করো, যারা বিশ্বাস করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেকে খুব মজা করো, কোনোদিন হয়তো তোমরা এরকম অভিজ্ঞতা হয়নি। আর তোমরা যতই মজা করো, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন এরকম সম্মুখীন কারোর কোনোদিন না হতে হয়। বুঝেছো? আমি নিজে ভূতের সাথে কথা বলে এসেছি। আর কি বলবো, নিজের ঘরে একা একা অবস্থায় থাকতাম। আমার ছেলে তখন 7 মাস বয়স। আমার ছেলে 7 মাস বয়স, একা ঘরে আমি রান্নাঘরে রান্না করছি। আমি ভাবছি ছেলে তো সারা শব্দ দিচ্ছে না। অনেকক্ষণ পর যখন রান্নাঘর দিয়ে বেরিয়ে ঘরে আমি ঢুকবো, দেখি খাটের মধ্যে আমার ছেলে এক সাইডে বসে রয়েছে, বাচ্চা মানুষ কার্টুন দেখছে, আর একটা সাইডে একজন মানে মেয়ে, যার চুল পুরো বিছানার মধ্যে লোঠানো, পেছন সাইড করে আমার দিকে বসে রয়েছে। যেরকম ভাবে বয়স্ক লোকরা তেল মেখে রোদে বসে, ঠিক ওরকম ভাবে বসে রয়েছে, পা দুটো এক জায়গায় পুজো হয়ে। আমি তার মুখ দেখিনি, আমি কিন্তু তাকে দেখে বলিনি এই কে, বা ভয়তে পালাইনি। আমি সাথে সাথে কি আমার ছেলেটাকে আগলিয়েছি, কোলে নিয়েছি, দেখি ওখানে কিছু নেই। আমি কিন্তু ঘর ছেড়ে পালাইনি, ওখানেই শুয়ে শুয়ে ছেলেকে নিয়ে খেলা করছিলাম। পরবর্তী সময় সাহস, মনে সাহসটা আনতে হবে, ঠিক আছে? আর তোমরা যারা বলো না যে এসব ভূত প্রেত কিছু হয় না, এসব জিনিস কিছু নেই, আমি তাদের বলবো তোমরা হসপিটালে যাও। হসপিটালে যাও, হসপিটালে গিয়ে রাতের বেলা হসপিটালে মর্গের পাশে, হসপিটালের সিঁড়ি দিয়ে, যেখানে লোকবসতি নেই, একদম শূন্য জায়গা, ওখানে একটুখানি হাঁটা চলা করে আসো। দেখবে কিছু না দেখতে পারলেও তোমাদের শরীর, আমাদের যে 6 ইন্দ্রিয় আছে, ওই 6 ইন্দ্রিয়র সাহায্যে তোমরা বুঝতে পারবে যে তোমার আশেপাশে অনেক অদৃশ্য জিনিস আছে, যার উপস্থিতি তুমি বুঝতে পারছো কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তারা যদি না চায় তাহলে তুমি দেখতে পারবে না, কখনোই পারবে না। আছে, তোমাদের কিছুদিন আগে একটা হসপিটালের ঘটনা বলেছিলাম, এই নিয়েও তোমরা অনেকে বলেছো যে নাম বলেছো, অনেকে সত্যি নাম বলেছো, আমি তোমাদের রিপ্লাইও দিয়েছি যে ঠিক বলেছো। সব হসপিটালেই খারাপ আছে, আমি বলছি না, তোমরা সবাই ঠিক বলেছো। তোমরা যারা যারা যেই যেই হসপিটাল বলেছো সবাই ঠিক বলেছো। সব হসপিটালেই আত্মা আছে, কিন্তু যে ভাইটি আমাকে বলেছিল যে ওর বন্ধু পুড়ে গেছিল ছিল, সেই হসপিটালের নামটা অনেকে সঠিক বলেছো, অনেকে ভুল বলেছো। তা বলে না যে হসপিটাল ওই নাম বলতে পারোনি বলে হসপিটালে ভূত আত্মা প্রেত কিছু নেই। হসপিটালে আছে, আছে, প্রচুর মানুষ আছে। কালকে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, সেই ভাই নিজে বলল যে দিদি ভাই আমারও বোন পুড়ে গেছিল। আমার বোন যখন হসপিটালে ছিল, আমি হসপিটালে তাদের উপস্থিতি বুঝতে পেরেছি। আরেকজন বোন বলেছে দিদি ভাই আমার মা হসপিটালে ভর্তি ছিল, বহু বছর আগের কথা বলছি, কলকাতার একটি হসপিটালে, আমাকে নাম বলেছে, আমি নাম বলছি না, খুব নাম করা একটা হসপিটাল। বলে আমার মা ওখানে ভর্তি ছিল অসুস্থতার কারণে। জানো দিদিভাই রাতের বেলা যখন বাথরুমে যেতাম, আমার মা তো বেটেই করতো, লোক রাখা ছিল, মানে নার্স আয়া রাখা ছিল, আমার মা আয়া দেখাশোনা করতো। তো আমার মা বেটেই শুয়ে থাকতো, উঠাচলা করতে পারতো না। কিন্তু রাতের বেলা যখন আমার বাথরুম যাওয়ার দরকার হতো, আমি যখন বাথরুমে যেতাম, বাথরুমের না ভিতরটা দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, এত গা কাটা দিত, এত ভয় লাগতো দিদিভাই আমি কি বলবো। সারা রাত আমি বাথরুম চেপে থাকতাম, আমি বাথরুমে যেতাম না। আর কেউ গেলে, কেউ বেরোতো, আমি বলতাম, অনেকে পেশেন্টের সাথে থাকে যেরকম আমি থাকতাম মায়ের সাথে, কেউ গেলেই বলতাম ও দিদি তুমি বাথরুমে যাবে, ও কাকিমা তুমি বাথরুমে যাচ্ছ, কেউ গেলে তার সাথে যেতাম। তাহলে কি বলবে, এত মানুষের সাথে এত কিছু হয়েছে, সেগুলো সব কি কি মিথ্যে বানানো? আমি তোমাদের জন্য এত রিস্ক নিয়ে, বন্ধুরা ভাবো তোমাদের জন্য এই ফুটেজগুলো আমি শেয়ার করি। আজকে আমি তোমাদের যে শ্যাডো দেখতে পেরেছি দুদিন আগে, সেটা শেয়ার করেছি। আমার কত শরীর খারাপ হয় তোমরা জানো? তোমরা জানো কত শরীর খারাপ হয়, কত শরীরে কষ্ট হয়? তোমরা জানো না। তোমরা দেখো সোনা দিদিভাই সেজে গুজে বসেছে, তো দিদিভাই ঠিক আছে। জানো এই ঘটনা বলার পর উঠে আমি কি করি, আমার শরীরে কত কষ্ট হয়। ঘটনা তোমাদের দিতে দেরি হয়ে যায়, এডিট করতে কষ্ট হয়, আমি জানি, তোমরা বুঝবে না, সবাই বুঝবে না। অনেকে অনেকে না, একজন দাদাভাই কমেন্টস করেছিল যে আপনার আগের দিনকে ওই যে ঘটনাটা দিলাম শ্যাডো দেখার পর যে শরীর খারাপ হয়েছিল, তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, প্রচণ্ড ব্যাক সাইড ব্যথা করছিল। আমাকে এক দাদাভাই সকালবেলা কমেন্টস করে বলে আপনি আগের দিন রাতের বেলা এত ভয় পেয়েছেন, ভূত দেখলেন, আত্মা দেখলেন, আর আপনি ঘটনা বানাচ্ছেন এত সাজগুজ করে। আরে ভাই আমি একটা কথা বলি, আমি নিজে অফিসে চাকরি করেছি, আমি অফিসে চাকরি করেছি, ইন্টারন্যাশনাল অফিসে।
আমি বাড়িতে যদি আমার পটি হয়, আমার যদি জ্বর হয়, আমাকে অফিস অ্যাটেন্ড করতেই হবে। আমি অফিসে কি বাড়ির মতো নাইটি পরে ওই শুকনো মুখে চুল পাগলের মতো, মানে যেরকম বাড়িতে থাকছি শরীর খারাপ অবস্থায়, আমি কি ওরকমভাবে অফিসে যাব? সাধারণ নলেজ নেই, ওরমভাবে কি যাব? কখনোই যাব না। যতই কষ্ট হোক আমি তো আমার প্রেজেন্টেশনটা বেস্ট দেবো না। আমি অফিসে যাচ্ছি, আমাকে তো রেডি হয়ে যেতে হবে। আমার এইটাও কিন্তু একটা কাজ। তোমাদের সাথে ঘটনা যে শেয়ার করছি, কমিউনিকেট করছি, আজকে সোশ্যাল মিডিয়াটা শুধু 10 জন 12 জনের জন্য না, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে, লক্ষ লক্ষ মানুষ। আজকে না দেখলে হয়তো কিছুদিন পর দেখবে। আমি কি তাদের সামনে এরকমভাবে নাইটি পরে ঘরে আমি থাকি, পাগলের মতো চুল মূল এলো হয়ে শুয়ে থাকি, 2 দিন 3 দিন চুল আঁচড়াই না, ঘরে থাকি, তোমাদের সাথে ঘটনা শেয়ার করি, তোমরা বুঝতেও পারো না। তোমরা দেখলে তো এই যে পরিত্যক্ত ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটার ভেতরে যখন এখানে রোডের কাজ হচ্ছিল, ছিল 30-40 জন ছেলে মেয়েও ছিল, মানে বউ, তারা রান্না বান্না করতো, যারা ছিল সবাই একে একে চলে যায়। পরে দুটো মুসলিম ভাই থাকতো, দুটো মুসলিম ভাই, তাদের সাথে প্রত্যেক দিন রাত্রে অস্বাভাবিক জিনিস কিছু হতো, বুঝতে পারছো? অস্বাভাবিক। তারা সকালবেলা, প্রথম দিন হয় সকালবেলা উঠে, মানে খুব শরীর খারাপ লাগছে, বসে রয়েছে, তখন আমার বাবা বলছে কি হলো, কাজে যাবে না, এরকম ঝিমাচ্ছ কেন? বলছে কাকু কি বলবো, লজ্জা লাগছে, রাতের বেলা এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। বাবা বললো বাবা এ কি বলছো? পরের দিনকেও সেম ওরকম, বুঝতে পারছো? আমি পুরো তোমাদের খুলে বলছি না, ঠিক আছে, তোমরা বুঝে নিও। পরের দিনও সেম, দুটো ছেলেরই, দুটো ছেলে রাতের বেলা ওরকম অবস্থা। তারা বলছে এই জিনিসটা তো ভালো না। আর তারা বুঝতে পারে তাদের শরীরের মধ্যে কেউ একজন আসে, আসে যে শরীরে মুভমেন্ট করে, তাদের সেই জিনিসটা মানে ক্ষতি হচ্ছে। আমি খুলে বললাম না, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সেই ছেলে দুটো পরে কিন্তু চলে যায়। তারা সুরা পাঠ করতো রাতের বেলা, এমনকি বলে আমার নাম এখানে কেউ জানে না। প্রথম কাজে এসেছি রাত্রেবেলা 1টার সময়, ওই যে গেটটা দেখালাম, ওই গেটের সামনে দিয়ে ওর বাবার গলা করে ওর নাম ডাকছে, মাসুদা, নামটাও বলে দিচ্ছি, মাসুদা, এ মাসুদা, মাসুদা, দুবার ডাকে, দুবার ডাকে। সেই ছেলেটা তখন বলছে রে আমার বাবার গলা না, আমার বাবা তো যখন থাকতাম মুর্শিদাবাদে তখনই আমার মা মারা গেছে, বাবা একজনকে বিয়ে করে নিয়ে চলে গেছে, আমি তো আমার দাদু দিদা মানে নানা নানির কাছে থাকি, তো আমার বাবা তো ওখানে থাকতেই আমাকে দেখতো না, এখানে কোথা দিয়ে আসবে? আর আমার বাবা তো জানেই না যে আমি এখানে রয়েছি, কিন্তু গেটে কেউ নেই। কত রকম কিছু হয় দর্শক বন্ধু, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে তোমাদের কাছে হাত জোড় করে একটা কথা বলছি, তোমরা যারা বিশ্বাস করছো খুব ভালো কথা করো, যারা বিশ্বাস করবে না তারা কিছু বলার নেই, আমি তাদের কাছে দুঃখিত, না করলে আমি জোর করে করাতে পারবো না। তবে আমরা ভুক্তভোগী, আমরা জানি, যদি কোনোদিন কাউকে সামনে আনতে পারি তোমাদের সামনে এনে কথা বলাবো। অনেকে পেছনে অনেক ঘটনাই শেয়ার করে এখানে স্থানীয়, কিন্তু কি বলতো, ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, লজ্জা পায়, মুখ ঘুরিয়ে রেখে দেয় অন্যদিকে, বলে তুমি বলো, মুখ ঘুরিয়ে, তা মুখ ঘুরিয়ে রাখলে তাকে ক্যামেরায় আনার কি প্রয়োজন, তাই না? তো দর্শক বন্ধু, তোমরা পুরো ঘটনাটা শুনলে, আর সাথে তোমরা পুরো ফুটেজটা দেখলে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করো। আর আমি খুব তাড়াতাড়ি কথা বলি, তো অনেকে তোমরা ভাবো যে দিদিভাই এত ফাস্ট কথা বলে কেন, আমি একটু ফাস্ট কথা বলি, আমার এটা হ্যাবিট। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেকটা রিস্ক নিয়ে তোমাদের জন্য ফুটেজগুলো সংগ্রহ করে আনি, কারণ সংগ্রহ করতে গেলেও না জায়গা জায়গা মতো মানে শরীরের মধ্যে একটা কিরকম অস্থিরতা ভাব হয়, শরীর খারাপ লাগে ভেতর দিয়ে। আর বুঝতেই পারছো গরমে তো ঘেমে ঘেমে পুরো চান করে গেছি, দেখে নাও হাতের অবস্থা, দেখতে পাচ্ছ, দেখে নাও আমার অবস্থা দেখো। আমি তোমাদের জন্য কতটা কষ্ট করি সেটা তোমরা জানো না। তোমরা তো ঘটনাটা আপলোড করার পর বাড়িতে সবাই আনন্দ করে ঘটনাটা শোনো, আমি চাই তোমরা হাসি খুশি থাকো, তোমাদের জন্য কষ্ট আমি করব, কিন্তু আমি পুরো চান করে গেছি ঘেমে। যাই হোক দর্শক বন্ধু, আজকে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারে, তোমরা আমার সাথে যোগাযোগ করো। অনেকেই অনেকেই যোগাযোগ করেছো, ঘটনা পাঠাচ্ছ, সেরকম ভাবে পাঠাও। সবাইকে বলবো আমার ফোন নাম্বারে তোমরা আমাকে প্রথমে হাই লেখো, দেন ঘটনা থাকলে আমার সাথে কমিউনিকেট করো, আমি তোমাদের সাথে কথা বলে নেবো। আর আমি শুটিং থেকে জাস্ট আসলাম, চোখ মুখের অবস্থা দেখেছো, শুটিং থেকে এসে ফুটেজ সংগ্রহ করে তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি। হ্যাঁ, আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট, সাবধানে থাকবে সবাই।